ওয়েলকাম টু মনুমনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12 এর সেকেন্ড সেটের আজ পার্ট 2। আর অর্গানিক পার্টটা অবশ্যই তোমাদের করার আছে, তোমরা সেটা একটু দেখে নেবে। কপার ও সিলভারের সমন্বয়ে গঠিত একটি তড়িৎ কোষে কপার আয়নের গাঢ়ত্ব বলে দিয়েছে, কোষ বিভব বলে দিয়েছে। সিলভার আয়নের গাঢ়ত্ব নির্ণয় করতে হবে। দেওয়া আছে কি যে ইজিরো দুটো ইজিরো সেল দেওয়া আছে। তো প্রথমে কোষ বিক্রিয়া লিখে নিলাম, এখান থেকে ইজিরো সেলের ভ্যালুটাও বের করে নিলাম, এই ক্যাথোড মাইনাস ই অ্যানোড করে। এরপরে যেটা বেরোলো ইসেল ইকুয়াল টু ইজিরো সেল মাইনাস 0.059/2, কারণ এখানে দুটো ইলেকট্রন ট্রানজ্যাকশন হয়েছে, লগ অফ কনসেন্ট্রেশন অফ CO2 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ Ag প্লাস এর স্কোয়ার। এইবার আমি ভ্যালুগুলো সব পুট করে দিলাম, সমাধান করে এটা আসছে Ag প্লাস আয়নের গাঢ়ত্ব 10⁻1.288, তোমাদের এখানে রেখে দিলেই হবে, সরি ভুল বললাম, √10⁻2 এখানে রেখে দিলেই তোমাদের হবে। আমার যেহেতু ক্যালকুলেটার, আমি শুধু ক্যালকুলেশন করতে পারলাম যে 0.0718 হবে। উইদাউট ক্যালকুলেটার তোমাদের এটা করতে পারবে না। নেক্সট প্রবলেম, লবণ সেতুর কাজ কি? খুব ইম্পর্টেন্ট। দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ সাধন করা, দুটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষের মধ্যে মিশ্রণে বাধা দেওয়া, আর অর্ধকোষ দুটিকে দ্রবণটিকে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করা। আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কোল্ডাজের সূত্রটাও খুব ইম্পর্টেন্ট। কোনো তড়িৎ বিশ্লেষ্যের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা তার উপাদান ক্যাটায়ন অ্যানায়নগুলির মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। এখানে যেমন দিয়ে দিয়েছে λ0m CaCl2 কি হবে λ0 Ca2 প্লাস প্লাস 2 ইন্টু λ0 Cl মাইনাস। ফ্যারাডে F, অ্যাভোগাড্রো সংখ্যা n এবং ইলেকট্রন আধার E এর মধ্যে সম্পর্ক যে 1 গ্রাম তুলাঙ্ক একযোজী আয়ন 1 ফ্যারাডে তড়িৎ বহন করে। সুতরাং 1 ফ্যারাড ইকুয়াল টু 1 গ্রাম তুলাঙ্ক একযোজী আয়নের আধান ইকুয়াল টু 1 গ্রাম অণু একযোজী আয়নের আধান, কারণ 1 গ্রাম অণু আয়ন মানে হচ্ছে 1 গ্রাম তুলাঙ্ক আয়ন ইন্টু তার যোজ্যতা। তাহলে এফ হচ্ছে 1 ফ্যারাডে, মানে এফ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক একযোজী আয়নের আধান, এক মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে n ইন্টু ইলেকট্রনের আধান, দ্যাট মিনস Ne, F ইকুয়াল টু Ne বা E ইকুয়াল টু F/n, যেটা খুশি লিখতে পারো, এটাই সম্পর্ক। তারপর জেডার এবং এইচএফ এর পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হয় কেন? জেডার এবং এইচএফ ইলেকট্রন বিন্যাস দুটো আমি লিখে দিয়েছি, একটা হচ্ছে 4d2 4s2, একটা 5d2 6s2। জেডারের দ্বিতীয় সন্ধিগত সারির মৌল, এই মৌলে 4f উপকক্ষ নেই, কিন্তু জেডএফ তৃতীয় সন্ধিগত সারির মৌল, এখানে 4f উপকক্ষ আছে, সেখানে 14টি ইলেকট্রন বর্তমান। 4f কক্ষকের দুর্বল আবরণী প্রভাবের জন্য এইচএফ এর পরমাণুর সর্বশেষ ইলেকট্রনের ওপর কার্যকরী নিউক্লিয় আধানের মান বৃদ্ধি পায়। ফলে দুজনের নতুন কক্ষ যোগ হলেও এর আকার যতটা বৃদ্ধি পাওয়া উচিত ততটা বৃদ্ধি পায় না, বরং দুজনের আকার প্রায় সমান হয়ে যায়। মানে কার্যকরী আধান বৃদ্ধির জন্য যতটা আকার বড় হলো আর আকর্ষণের জন্য ততটাই আকার হ্রাস পেল, আলটিমেট সমান হয়ে গেল। Sm2 প্লাস উত্তম বিজারক। ল্যান্থানিন মৌলগুলি সর্বাপেক্ষা সাইজ জারণস্তর হচ্ছে +3, তাই Sm2 প্লাস সহজে ইলেকট্রন বর্জন করে Sm2 প্লাসে পরিণত হয়, তাই এটি উত্তম বিজারক। Cr2 প্লাস হলো বিজারক, কিন্তু Mn3 প্লাস হলো জারক পদার্থ, উভয় ইলেকট্রন বিন্যাস হচ্ছে d4। বলছে Cr এ একটি ইলেকট্রন বর্জন করলে Cr3 প্লাস হচ্ছে, এটা হচ্ছে 3d3। এখানে 3d Cr3 প্লাসের অর্ধপূর্ণ T2G3 শক্তি স্তর থাকায় এটা সুস্থিতি লাভ করছে, যেটা ইলেকট্রন বিন্যাসে আমি দেখিয়ে দিয়েছি, মানে T2G টা ফিল আপ হয়ে গেল, তাই এটা বিজারক দ্রব্য রূপে কাজ করছে, মানে সহজে ইলেকট্রন বর্জন করছে। আর Mn3 প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে D5 সিস্টেমে যাচ্ছে, মানে সঠিক অর্ধপূর্ণ ডি কক্ষক তৈরি করছে, তাই এটা হচ্ছে জারক দ্রব্য। এবার হচ্ছে V3 প্লাসের জলীয় দ্রবণের রঙিন হয় কেন? কারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 3d2, মানে ডি আংশিক পূর্ণ, ফলে ডিডি ইলেকট্রনে স্থানান্তর হচ্ছে, তাই এটা রঙিন। পরে কি করবে বলেছে, KCl K2Cr2O7 এর মিশ্রণে কঠিন মিশ্রণে গাঢ় H2SO4 যোগ করে উত্তপ্ত করা হলো। এটা মিশ্র করে ক্রোমিল ক্লোরাইড বাষ্প উৎপন্ন হবে। K2Cr2O7 প্লাস 4KCl প্লাস 6H2SO4, আরো তৈরি হবে 2Cr2O2Cl2 প্লাস KHSO4 প্লাস 3H2O। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে।